যে কথা রূপকথা নয়, দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, একেবারেই বাস্তব কীর্তিমান একজন মানুষ আজ আমাদেরই অতিথি, যিনি একাধারে অর্থনীতিবিদ, অর্থনীতির গবেষক, শিক্ষাবিদ। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, যিনি বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি সবার সুপরিচিত মুখ এবং একেবারেই সফলতায় ভরপুর একজন মানুষ, জনাব ডক্টর হোসেন জিল্লুর রহমান। আপনাকে ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক, এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন আপনি? আছি। ঈদ কেমন কাটছে? যেহেতু ঈদের সময় এখন, ছোটবেলায় কেমন ঈদ কাটতো বাবা মার সঙ্গে এবং এখন ঈদটা কেমন কাটে? সময়ের বিবর্তনে তো অভিজ্ঞতা বদলায়, কিন্তু এই মুহূর্তেও ঈদ করার জন্য আসলে সবসময় যেখানে চলে আসার চেষ্টা করি সেটা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামেই ঈদ করছি। এবং আমাদের একটা ঐতিহ্য বলা যায় যে সবসময় চেষ্টা করি যে নারীর টানে চলে আসা। আগে বাবা মা সাথে ছিলেন, সব ভাই বোন সাথে ছিলেন, বাবা মা নেই এখন, কিন্তু ভাই বোন যারা আছেন তারা যারা পারেন, আমার ছোট বোন এখানে থাকে। এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশে আছি ভাই বোন, আমরা 4 জন, আমরা সবাই কিন্তু এখানে উপস্থিত ঈদের জন্য। তো সেই হিসাবে সেই ছোটোকালের আমেজ কিছুটা হলেও আছে, ওই যে ভাই বোন মিলেই ঈদ করছি। বাবা মার সাথে যে ঈদটা করতেন, এখন যে ঈদটা করছেন, এখন পরিবার, বাবা মা তো এখন নেই, হতো এখন পার্থক্যটা কোনটা বেশি ভালো লাগে? পার্থক্য হচ্ছে, আগে তো গ্রামেই চলে যেতাম, অ্যাকচুয়ালি ঈদটা গ্রামেই করতাম। এখন শহরে করি, গ্রামেও যাই। আমাদের গ্রাম হচ্ছে চন্দনাইশের বরকল গ্রাম। তো বাবা মার সাথে যখন ছিলাম তখন তো ছোটো ছিলাম, তখন অ্যাকচুয়ালি আমরা যখন গ্রামে যেতাম বিশাল কাজিন গ্রুপ ছিল, নানা ধরনের একই বয়সের লোকজন। তখন একটা ভিন্নতা ছিল, নিজেরাই কখন সেই করা হবে, ঈদের অনুষ্ঠানগুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে, সারাদিন নানা ধরনের প্রোগ্রাম ইত্যাদি। তো এখন হয়তো ওই এক ধরনের আবার সুযোগ হচ্ছে যে ভাই বোন মিলে একত্রিত হচ্ছে। ওই সময়গুলো একটা হচ্ছে ঈদের আমেজটা, ঈদের যে করণীয় সেগুলো করা, আবার একই সাথে ভাই বোন একত্রিত হয়েছি, এই আমেজটাকে আমরা চেষ্টা করি উপভোগ করার জন্য আর কি। পরিবর্তন তো অনেক হয়েছে, কিন্তু আমি একটা ধারাবাহিকতা দেখছি আর কি। ধন্যবাদ স্যার। আপনি তো আপনার জীবনকে সফলতায় চূড়ায় নিয়ে গেছেন, সফলতায় ভরপুর একজন মানুষ, সবার কাছে খুবই জনপ্রিয়। এই যে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে গেছেন, এটা কোন মোটিভ থেকে আসলে? আপনারা যদি একটু শেয়ার করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে তারা অনুপ্রেরণা পেত। আমি সফলতার চূড়ায়, এইসব শব্দ আমার খুব একটা স্বস্তিজনক নয়, এই অর্থে যে যা করার সেটা করার চেষ্টা করা, সেটা যদি সেটার মাধ্যমে সমাজ যদি কিছুটা উপকৃত হয়, নিজেরা যদি মনে করি যে যেটা সঠিক কাজ সেটা ঠিকমতো করতে পারছি। আবার বাবা মা কিন্তু ছোটোকাল থেকে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে আমাদেরকে দিয়েছেন। একটি ছিল যে সর্বোচ্চ বিকাশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যেমন বিদেশে পড়াশোনা করার যদি প্রয়োজন হয় সেগুলো করতে হবে। তো এইটা একটা বিষয় ছিল যে আমরা সেই অর্থে আমাদের যে অ্যাম্বিশনের কোনো থাকবে না, কোনো সেই অর্থে সীমিত চিন্তার কোনো প্রয়োজন নাই। যে কিন্তু এমন না যে একটা মানে মানুষ হিসেবেও বিকশিত হচ্ছি, কিন্তু বিশ্ব পরিসরেও যাতে করে সক্ষমতার জায়গা থেকে বিচরণ করতে পারি। কিন্তু একই সাথে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে আমাদেরকে আব্বা এবং আম্মা দুজনই খুবই বুঝিয়েছিলেন যে এই যে শেকড়, আমাদের সব মানে ভাই বোন, আমাদের পরিবার, এলাকা, এগুলোর দিকেও সবসময় ওই নারীর যোগাযোগ যেটা বলে সেটা যেন কোনো সময় বিচ্ছিন্ন না হয়। তো আব্বা চলে যাওয়ার পরে ওনার নামে আমরা একটা হাসপাতাল আমাদের গ্রামে করেছি। ওটাতে রেগুলার আমার ভাই বোন 2 জন ডাক্তার আছেন, আমার একজন ভাই ডাক্তার, বোন ডাক্তার, এবং ওনারা বেশ নামকরা ডাক্তারই। সো আপনি যেটা বললেন যে মোটিভেশনটা কী ছিল, অনুপ্রেরণাটা কী? অনুপ্রেরণা আসলে ছিল যে সেই অর্থে
নিজের মধ্যে একটা আস্থা রাখা, নিজের মধ্যে যেই সক্ষমতাগুলো আছে সেগুলোর বিকাশের চেষ্টাটা করা, ভালো কাজ করার চেষ্টা করা এবং কার্যকরভাবে ভালো কাজ করার চেষ্টা করা। মানে শুধুমাত্র একটা চিন্তা শুধু নয়, এটা কাজে করেও দেখা। স্যার, আপনি আপনার জীবনকে, আপনার কর্ম, আপনার শিক্ষা সব কিছু দিয়ে সফলতা চূড়ায় নিয়েছেন। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সম্পর্কে একটু জানতে চাই। আপনার পরিবার, আপনার মেয়েরা। পরিবারের বিষয়টা হচ্ছে আমার 3টে মেয়ে আছে। আমরা কিন্তু সেই খুবই, আমরা বলা যায় যে খুবই কাছাকাছি আর কি, নিজেদের সবসময় ইয়ে রাখি। কিন্তু তারাও পড়াশোনার প্রয়োজনে বিদেশে গেছে এবং এই মুহূর্তে 3জনই বাইরে অ্যাকচুয়ালি। একজন জার্মানিতে আছে, একজন আমেরিকা আছে, একজন ফ্রান্সে আছে। কিন্তু পড়াশোনা শেষ করে কিছু কাজের অভিজ্ঞতাও নিচ্ছে। আর আমার স্ত্রী, উনি সমাজবিজ্ঞানী এবং গবেষণা কর্মকাণ্ডের মাধ্যমেই ওনার সাথে অ্যাকচুয়ালি পরিচয় হয়। স্যার, আপনাকে এই প্রশ্নটি করতেই হয়। আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং আমরা যতটুকু জানি 1-11-এর যে সরকার ছিল, প্রধান উপদেষ্টার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনি। সেই সরকারে থাকাকালীন, আপনি উপদেষ্টা থাকাকালীন কিছু গল্প আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ 1-11-এর সরকার নিয়ে অনেক কথা আছে। সো আজকের ঈদের দিনে আমি ওই রাজনৈতিক গল্পগুলো না করি ইয়ে করে, আর আমি প্রধান উপদেষ্টার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলাম কিনা এটাও একটা, তো আমার মনে হয় ওইভাবে দেখার প্রয়োজন নাই। সো ওই সময়টাও একটা চেষ্টা ছিল যে একটা সংকটের মধ্যে আছে দেশ, ওটাকে কিভাবে সঠিক পথে আনা যায়। এবং আমি অ্যাকচুয়ালি যোগ দিই প্রথম থেকে নয়, যখন 1 বছর পরে, যখন ওই সরকারই এক ধরনের সংকটের মধ্যে পড়েছিল, এক ধরনের, কারণ অর্থনৈতিক অনেক চাপের মধ্যে ছিল। সো আমি এক অর্থে মাঝপথে যোগ দিই অ্যাকচুয়ালি। কিন্তু তখন সার্বিকভাবে আমাদের একটা চেষ্টা ছিল যে এক অর্থে গতিপথেই, মানে স্বাভাবিক গতিপথেই যেন থাকে দেশ, সেদিকে একটা নজর দেয়া। আরেকটা হচ্ছে আস্থার জায়গাগুলো তৈরি করতে চেষ্টা করা এবং এক অর্থে আবার সে একই সময়ে মানুষের তো তাৎক্ষণিক অনেক চাহিদাও থাকে, সেগুলো যাতে পূরণ করতে পারি। মানে হচ্ছে আইনশৃঙ্খলা বিষয়গুলো যেন ঠিক থাকে, আপনার যতটুকু পারা যায়। যেমন আপনার খেয়াল আছে, সিডর বলে সাইক্লোন হয়েছিল একটা বড়, তার ধাক্কায় কিন্তু কৃষি প্রচণ্ড ধাক্কা খেয়েছিল। তৎকালীন যিনি কৃষি উপদেষ্টা ছিলেন ডক্টর C.S. করিম, উনি এক ধরনের অসাধারণ কাজ করেছিলেন। যে আমরা ভেবেছিলাম যে এই সিডরের ধাক্কায় 2008-এ বড় বা 2009-এও বড় ধরনের ইয়ে হবে, ঘাটতি, খাদ্য নিরাপত্তা শঙ্কা দেখা দিচ্ছিল। কিন্তু আমরা যখন দায়িত্ব ছেড়ে আসি তখন কিন্তু একটা হেলদি রিজার্ভ, ফুড রিজার্ভ এবং আর্থিক রিজার্ভ দুটোই কিন্তু রেখেই আমাদের দায়িত্বটা ছেড়ে আসি। স্যার, 1-11-এর সরকার নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু আপনি সমালোচনার ঊর্ধ্বেই ছিলেন এখন পর্যন্ত। আমরা আরও গল্প শুনবো নিশ্চয়ই। একটু বিরতিতে যেতে চাই এই গল্পে। প্রিয় দর্শক, দেশ টিভির ঈদ বিশেষ আয়োজন যে কথার উপকথনে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, দেশ টিভির ঈদ বিশেষ আয়োজন যে কথার উপকথনে অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কীর্তিমান অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। স্যার, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন ছিল, আসলে 1-11-এর সরকার নিয়ে নানান সমালোচনা আছে, কিন্তু আপনি আপনার ক্লিন ইমেজটা কিভাবে ধরে রাখলেন? এটা আমি জানি না, এটার উত্তর যে আপনার কাছে থাকে আমি আপনার থেকে শুনতে আগ্রহী থাকব। বাট যেটা হয়েছে, আমরা তো স্বচ্ছ নিয়তে ওই সরকারে থাকাকালীন কাজ করেছি। সরকার থেকে যখন বিদায় নিয়ে আসি তখনও কিন্তু স্বচ্ছ নিয়তে সাধারণ নাগরিক হিসেবে যেটা করার সেগুলো আমরা করে গেছি। এবং চেষ্টা ওই 1-11-এর আগে, 1-11-এর সময়, 1-11-এর পরবর্তীতে একই ধারাবাহিকতা ছিল আমার জীবনে আর কি। সে হচ্ছে আমরা আমাদের যোগ্যতা যেখানে আছে সেটা নিয়ে সমাজকে সাহায্য করা এবং যেখানে কিছু ভূমিকা রাখার সম্ভাবনা আছে
সেটা রাখার চেষ্টা করা। স্যার, আপনি তো একজন অর্থনীতির গবেষক স্যার, আপনাকে দেখলে মানুষের অনেক কৌতূহল আছে যে আপনি একজন সফল মানুষ, সব কিছুতে এবং ক্লিন ইমেজ ধরে রাখেন। সেই ক্ষেত্রে 111-এ আপনি যখন উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেই সময়কার যদি কোনো সংকট বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। না, সংকটের মধ্যে তো ছিল, আমরা যখন আমি বিশেষ করে যখন যোগ দিই আরও 4 জন সহ, আমাদের বিষয় ছিল যে বিশেষ করে অর্থনৈতিক সংকটগুলো যেটা বললাম, সিডর পরবর্তী একটা বড় ধরনের আর্থিক এবং রাজনৈতিক সংকট ছিল। রাজনৈতিক নয়, আর্থিক এবং এই যে খাদ্য নিরাপত্তা ইত্যাদি সংকট, এগুলোকে কীভাবে মেটানো যায়। আবার তার মধ্যেও মানুষের চাহিদাগুলো, যেমন আমার খেয়াল পড়ে রংপুর একটা বিশ্ববিদ্যালয় করার অনেক দিনের দাবি ছিল, ওটা আমরা চেষ্টা করতে পেরেছিলাম, ওই সময় শুরু করে দিতে পেরে, যেটা পরবর্তীতে নামকরণ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর কি। সেটার আমি শিক্ষা উপদেষ্টা হিসেবে ওটাই শুরু করে দিয়ে এসেছিলাম। স্যার, আমাদের অর্থনীতি নিয়ে একটু কথা বলি। আপনি একজন অর্থনীতির গবেষক এবং অর্থনীতিবিদ। আমাদের অর্থনীতি সংকট এবং সম্ভাবনার জায়গায় বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে একটু যদি মন্তব্য করেন। আমরা এখন অর্থনীতির বিষয়টা হচ্ছে যে এই আলোচনাগুলো যখন করি, ধরেন আপনি কার প্রয়োজনের দৃষ্টিকোণ থেকে আলোচনাটা করবেন। যেমন যিনি সামষ্টিক অর্থনীতির দায়িত্বে আছেন, উনি যখন এটা নিয়ে আলোচনা করবেন, এই রিজার্ভসগুলো ঠিক আছে কিনা, ব্যাংক ঠিকমতো চলছে কিনা, এই বিষয়গুলো প্রাধান্য দিবেন। একজন বেকার যুবক, তার কাছে কিন্তু কোনটা প্রাধান্য পাবে? কর্মসংস্থান হচ্ছে কিনা, আমি কি আমার জীবনটাকে সাজাতে পারবো কিনা। নারীরা যখন চিন্তা করবে এই অর্থনীতির বিষয়টা নিয়ে, তখন তারা চিন্তা করবে এই যে নারীরা যে বৈষম্যের শিকার, বিভিন্নভাবে অর্থনীতি অংশগ্রহণের পথে অনেক বাধা আছে, সেগুলো কিভাবে ঠিক করব। আমাদের সংকটের জায়গাগুলো কোথায়? সংকটের জায়গা, সংকট শব্দটা হচ্ছে, আমি বলবো চ্যালেঞ্জ শব্দটা বেটার। সংকটটা হচ্ছে, সংকট যে কোনো সময় থাকতে পারে, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অর্থনীতির মূল চ্যালেঞ্জ। আমি যেটা মনে করি আমাদেরকে নজর দেওয়াটা খুবই জরুরি, এবং সেখানে হয়তো ওইভাবে নজরটা আরও আসাটা প্রয়োজন। একটি হচ্ছে যে আমাদের কর্মসংস্থান সেভাবে হচ্ছে না, এটা তো অন্যতম একটা দাবি, তাই না? আমাদের জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে তরুণ তরুণী, তাদের এই কর্মসংস্থানের জায়গাটাকে আমরা ওই পর্যায়ে এটা একটা সংকটই বলা যায়। কারণ আমাদের প্রবৃদ্ধির, যেমন প্রবৃদ্ধি কী অর্থে দরকার, প্রবৃদ্ধি তো একটা শুধুমাত্র একটা পরিসংখ্যান হিসেবে কারো দরকার নেই, যদি ওটা সাধারণ মানুষের জীবনকে টাচ করতে না পারে। সো আমাদের এই কর্মসংস্থান তৈরির যে জায়গা, ওইখানে একটা বড় ধরনের সংকট আছে। আরেকটা বড় সংকট আমি যেটা মনে করি, আমাদের তো আসলে বাংলাদেশে মূল সম্পদ হচ্ছে মানব সম্পদ, কিন্তু মানব সম্পদ হচ্ছে আমাদের মানুষ আছে, কিন্তু ওটাকে মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ওইখানে বড় ধরনের সংকট আছে। কারণ শিক্ষার যে আমরা দেখছি, যে বাস্তবতা দেখছি, শিক্ষার সুশাসন, শিক্ষা নিয়ে আমাদের যে নানা ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার, মানসম্মত শিক্ষার যে বাস্তবতা, শিক্ষার সাথে কর্মজগতের যে যোগাযোগ, এইসব জায়গায় বড় ধরনের ওটা একটা সংকটের জায়গায় বলবো। স্যার, আমাদের 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে আসলে সম্ভাবনার জায়গা কোথায় আছে? না, সম্ভাবনার জায়গা হচ্ছে ঘুরে ফিরে ওইখানেই। আমাদের মানুষের দুইটি বড় বলা যায় যে শক্তি আছে, যেটাকে হচ্ছে আমাদের মূল সম্পদ এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। একটি হচ্ছে খুবই কর্মঠ, আমাদের মানুষ কিন্তু অলস নয়, যে কোনোভাবে যেইখানে হোক, যেই কাজটা হয়তো আমার পাওয়া দরকার সেটা পাচ্ছি না, তার মানে নয় যে আমি বসে থাকলাম, আরেকটা কিছু করার চেষ্টা করলাম। সো এই একটা পরিশ্রমী এই বিষয়টা, এবং আমরা সব সময় উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। কোভিডের সময় দেখেন, কোভিডের সময় বন্ধ হয়ে গেছিলো প্রকাশ্যে, মানে আমাদের রাস্তাঘাটে চলাফেরা, সেই সময় মহিলারা কিন্তু কমার্স সেটা নিয়ে একটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এই যে উদ্যোগে, আমাদের এখানে কোনো ছিল না, অনেক দেশ আছে যেগুলোতে এক ধরনের দেশীয় কোনো ঔষধ শিল্প নাই, আমাদের দেশে কিন্তু বিরাট একটা ঔষধ শিল্প ডেভেলপ করে গেছে। আমাদের যে
উদ্যোগী মনোভাবটা হচ্ছে আমাদের অন্যতম একটা শক্তি। আরেকটা হচ্ছে আমাদের এই যে পরিশ্রমের যে মানসিকতা। তো এলডিসি গ্র্যাজুয়েশন এই শব্দগুলো নিয়ে আমাদের খুব বেশি পড়ে থাকার প্রয়োজন না আমি মনে করি, কারণ এলডিসি গ্র্যাজুয়েশন এগুলো বিশ্বব্যাংকের কিছু সূচকের বিষয় আছে। এই গ্র্যাজুয়েট হলো, কিন্তু অধিকাংশ মানুষ এক ধরনের নিজের জীবনে একটা হতাশার জায়গায় থাকতো। তাহলে এই গ্র্যাজুয়েশনের মূল্যটা কি? আমাদের সূচকগুলোর দিকেও দেখতে হবে, কোন সূচকগুলো নিয়ে আমরা চিন্তিত হব। মানুষের জীবনে, অর্থনৈতিক জীবনে স্বস্তি এসছে, তারা নিজের ভবিষ্যৎটা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করতে পারছে, ওই সব সূচকের দিকেই আমাদের মনোযোগ দেওয়া যায়। চমৎকার স্যার। আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এখন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এই বিষয়ে যদি কিছু বলেন, মানে সরকারের উদ্দেশ্যে। আমার যদি একটাই মেসেজ বলার থাকে, যে এই যে আমরা যে অবস্থায় আছি, এখান থেকে উত্তরণের যে প্রচেষ্টা চলছে, সেটা একটা সম্মিলিত প্রয়াস। এই সম্মিলিত প্রয়াস, কিন্তু এখানে বুদ্ধিমত্তাও লাগবে, এখানে সবাইকে আস্থার জায়গায় নিয়ে আসার চেষ্টা, সেটাও লাগবে অ্যাকচুয়ালি। সেই নিয়ে আসাটা কারা করবে? না, কারা করবে সেটার তো কিন্তু আজকে আপনি ঈদের কথা দিয়ে তো শুরু করেছিলেন। ঈদ কি করে অ্যাকচুয়ালি? ঈদ একটা অনুষ্ঠান, বা একটা বলতে পারেন একটা আমাদের উৎসব, কিন্তু এইসব উৎসবের মুহূর্তে ওটাও আমাদের প্রয়োজন। আমরা যে মানুষ, আমরা যে নাগরিক, আমরা যে একটা সমাজের অংশ, সেইখানের কিছু কোর বিষয় আবার সেগুলো নবায়ন করা দরকার। ওই ধারণাগুলো, আমরা 10 জন ভালো হলাম, 90 জন ভালো হলাম না, সেটাকে আমরা ভালো বলতে পারি না অ্যাকচুয়ালি। সবারই ভালো হওয়ার সুযোগটা তৈরি করতে হবে, এবং এখানে নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সবারই, এবং বিভিন্ন সম্প্রদায় সবাই যেন তাদের ভবিষ্যৎটা দেখতে পারে, সেখানে আমাদের একটা কথা রাখতে হবে অ্যাকচুয়ালি। স্যার, একটি প্রশ্ন করতে চাই যে আপনি তো উপদেষ্টা ছিলেন, অর্থনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতির খুব কাছাকাছি আপনি যান, ওঠা বসা চলাফেরা, কিন্তু রাজনীতিতে কখনো আসার ইচ্ছা হয়নি, সরাসরি রাজনীতিতে? এখন আমরা তো রাজনীতি বলতে একটা শব্দ বুঝি, তাই না? আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যেও একটা আছে যে আপনি হয়তো নির্বাচনী রাজনীতির কথাই বলছেন, কারণ আমরা এক অর্থে বিভিন্ন অর্থে হয়তো আমরা সবাই রাজনীতিতে জড়িত। আমি যেমন মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক গন্তব্য কোথায় হওয়া দরকার, সেটা আমরা যেইভাবে জোরালোভাবে একটা ভবিষ্যৎ যদি দেখতে চাই, সেটাকে প্রতিষ্ঠা, সেটাও এক ধরনের রাজনীতি, কিন্তু হয়তো নীতি বিষয়ক রাজনীতি আর কি। সো আমি এখানে ঠিক ওইভাবে আমার মূল থেকেছে, মূল চাওয়ার জায়গাটা, সেটা যে হচ্ছে একটা প্রাসঙ্গিক থাকা, এটা একটা মূল চাওয়া। একটা হচ্ছে কার্যকরভাবে প্রাসঙ্গিক থাকা, এবং প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার যেই ক্ষেত্র যখনই প্রয়োজন হয়, সেগুলো নিয়ে কোনো সময় পিছপা না হওয়া অ্যাকচুয়ালি, যেটা প্রয়োজন। কিন্তু রাজনীতিতে আসতে ইচ্ছা হয় কিনা? না, রাজনীতিতে আসার ইচ্ছা, এই যে আপনি যেটা প্রশ্নটা বললেন, এটা আমি মনে করি না সঠিক প্রশ্ন অ্যাকচুয়ালি। রাজনীতিতে আসবো কিসের জন্য, এই কিসের জন্য উত্তরগুলো প্রথমে পরিষ্কার হওয়া, মাথার মধ্যে পরিষ্কার হওয়া দরকার, হৃদয়ের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। এই কিসের জন্য উত্তরটা যদি ঠিক হয়, তাহলে সময়ের প্রয়োজনে যেখানে যেই ধরনের ভূমিকায় থাকা দরকার, সেটা করা যেতে পারে। কিন্তু ওই বিষয়টা নিশ্চিত থাকবে যে আমি কিসের জন্য একটা সঠিক উত্তর নিজের ভেতরে আত্মস্থ করে রেখেছি, যার ভিত্তিতে আমি যেইখানে বিচরণ করা প্রয়োজন, সেখানে যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, সেইভাবে আমরা বিচরণ করতে কোনো সময় হব না। স্যার, এই গল্পে আমরা ফিরবো একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, যে কথা রূপকথা অনুষ্ঠানে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। যে কথা রূপকথা নয়, দেশ টিভির ঈদ বিশেষ এই আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ, অর্থনীতির গবেষক, শিক্ষাবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। স্যার, আপনার জীবনের সফলতার আছে অনেক। আপনি এই যে
নিজের জীবনে এত সফল একজন মানুষ, এত সুপরিচিত একজন মানুষ, কোনো অপূর্ণতা কি আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চান? অপূর্ণতা ছাড়া জীবন, কোনো জীবনই নেই, কোনো জীবন পূর্ণ আমি সেটা মনে করি না। এবং অপূর্ণতা কিছু থাকা এটা একটা হচ্ছে মানবিক কন্ডিশন আই থিঙ্ক। কারণ আমরা তো চাই যে বিশ্বটা ওই পর্যায়ে যাক যেটাতে আমরা যেই বিষয়গুলো বলি, বৈষম্য, অত্যাচার, এই মুহূর্তে দেখেন যে আমরা ঈদ করছি কিন্তু আপনি গাজার কথা চিন্তা করেন, প্যালেস্টিনিয়ানদের কথা চিন্তা করেন, সেখানকার শিশু, নারী, অন্যদের কথা চিন্তা করেন। তারা, আমরা করছি ঈদ কিন্তু তারা কোন অবস্থায় আছে, এটা নিয়ে তো একটা থাকার কথা না। আমরা তো বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের চিন্তা করি, তাহলে তো একটা দুঃখ কষ্টর থাকবে। সো এগুলো আমার মনে অপূর্ণতা নানা ধরনের থাকে, এবং অপূর্ণতা আমি মনে করি এক ধরনের একটা নেসেসারি কন্ডিশন, যে আমাকে আরও ধাক্কা দিতে থাকবে, আরও চেষ্টা করো যে এই ধরনের সমাজ, যে ধরনের বিশ্ব, কাঙ্ক্ষিত বিশ্ব, ইনসাফের বিশ্ব, ন্যায়ের বিশ্ব, যেখানে খুশির বিশ্ব, আজকে ঈদের দিনে খুশির কথাটা বলা উচিত, তাই না, আনন্দের বিশ্ব, সেই ধরনের বিশ্ব অর্জনের পথে অপূর্ণতা থাকলে আরেকটু চেষ্টাটা আরেকটু থাকতে হবে। যে আমি সব কিছু পেয়ে গেছি, এখন মনে হচ্ছে এখন জাস্ট আর কোনো প্রচেষ্টার নাই, এইটা খুব আমার কাছে ওটা, যে আমি সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই যে চেষ্টার একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, এটাই হচ্ছে আমার ব্যক্তিগত জীবন দর্শন বলতে পারেন। স্যার, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যতে দেখতে চাই নিজেকে এই পর্যায়ে যে আমি কোনো ধরনের, এই পর্যন্ত যেটা করি নাই, যে কোনো ধরনের অন্যায়ের দিকে না যাওয়া, কাউকে কষ্ট সেই জানা মতে না দেওয়া, সর্বক্ষণ নিজের যে সক্ষমতাগুলো আছে সেগুলো আরও সমৃদ্ধ করে আরও কীভাবে সমাজে আরও কীভাবে ভূমিকা রাখা যায়। এই যে একটা গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি করেছি, এটাকে আরও, এটা একটা বাহন, আরও অনেক বাহন আছে, এগুলোকেও এক ধরনের পর্যায়ে নিয়ে যাওয়া। সো ভবিষ্যতে কোথায় দেখতে চাই আমি, এই যে আমরা একটা আনন্দের মধ্যে থাকতে চাই, আমরা এই যে চেষ্টার মধ্যে থাকতে চাই, আমাদের বন্ধুবান্ধব যারা আছেন এবং সবার প্রতি একটা বন্ধুসুলভ একটা পরিবেশে থাকতে চাই। এবং আমার মনে হচ্ছে যে শেষ বিচারে এই চাওয়াটা হচ্ছে মূল। তারপরে এই চাওয়ার জন্য করণীয় বহু কিছু করতে হতে পারে, সেগুলো সময়ের তাগিদে, অবস্থার পরিপ্রেক্ষিতে সেগুলোতে অংশগ্রহণ করা যাবে। স্যার, বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি, যেটা আপনার বিষয়, আপনি গবেষণার বিষয়, কোথায় দেখতে চান? আমি মনে করি বাংলাদেশে আরও অনেক উজ্জ্বলতর ভবিষ্যৎ একটা আকাঙ্ক্ষা করাটা অমূলক নয়। প্রাকৃতিক সম্পদ অত নয়, ছোট্ট জমির দৃষ্টিকোণ থেকে অত বড় দেশ নয়, এতগুলো মানুষ, কিন্তু বাংলাদেশের অনেক আছে, অনেক সম্ভাবনা আছে একটা আরও উন্নততর রাষ্ট্রে, উন্নততর সমাজে যেতে। সেখানে আমি সুস্পষ্ট একটা কিছু দেখতে চাই, যে এখানে কিন্তু এই গোষ্ঠীতন্ত্র, যেমন গোষ্ঠীতন্ত্রের জাতাকলে এই ভবিষ্যৎটা যেন কক্ষচ্যুত না হয়, যেমন হয়েছিল, এবং আরও ভবিষ্যতেও হতে পারে যদি আমরা সম্মিলিতভাবে সজাগ না থাকি অ্যাকচুয়ালি। এবং আমি বিশেষ করে যেটা দেখতে চাই যে আমাদের যে তরুণ সম্প্রদায় আছে, আমাদের নারী সম্প্রদায় আছে, তাদের ভবিষ্যৎটাকেই আমাদের অর্থনীতির মূল স্তম্ভ করে আগানো, অর্থনীতিকে ওইভাবে, যেমন এই মুহূর্তে আমরা দেখেন যে দুটি প্রবৃদ্ধির চালক নিয়ে বাংলাদেশ চলছে, গার্মেন্টস এবং রেমিটেন্স। দুইটিরই কিন্তু ভিত্তি হচ্ছে সস্তা শ্রম। আমরা একটা সস্তা শ্রমের অর্থনীতি থেকে আরও উন্নততর, আরও প্রোডাক্টিভ শ্রমের অর্থনীতিতে যেতে চাই। আমাদের নতুন প্রবৃদ্ধির চালক খুঁজতে হবে। কৃষিকে আমরা এক ধরনের পশ্চাদপদ সেক্টর খাত হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে আছি। আমি অনেক ঘুরেছি, আমি তো দেখেছি কৃষির মধ্যে বিশাল সম্ভাবনা হয়ে গেছে। গার্মেন্টসের চেয়ে আরও বড় একটা প্রবৃদ্ধির চালক হতে পারে। আমাদের চামড়া শিল্প আছে, আমাদের
সেই সাথে আইটি সার্ভিসেস আছে, আমাদের ঔষধ শিল্প আছে, অনেকগুলো সম্ভাবনাময় খাত আছে। কিন্তু এখানে বড় ধরনের একটা প্রশ্ন থাকে যে এত সম্ভাবনা থাকলে কেন আমরা ওই পর্যায়ে যেতে পারছি না। আমাদের সাথে দেখেন আরও দেশ আছে, তাদের এগিয়ে যাওয়ার গতিটা অনেক বেশি। আমরা এই যে আমাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে এখন গতি সৃষ্টি করা, শুভ গতি কিভাবে সৃষ্টি করতে পারবো। সেখানে আপনি রাজনীতির কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিকে সেই শুভ গতি তৈরির সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে হবে। সেই ধরনের রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি আমাদের দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দরকার। কারণ রাষ্ট্রীয় সক্ষমতা কিন্তু খুব জরুরি। আমাদের বাইরে থেকে কেউ এসে কিন্তু আমাদের ভবিষ্যৎটা নির্মাণ করে দেবে না। যদিও বাইরের সাথে সংযোগ আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। স্যার অনেক ভারী ভারী কথা শুনলাম স্যার, আমরা একটু আপনার ব্যক্তি জীবনে চলে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, আপনার জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ সুখের মুহূর্ত থাকে বা দুঃখের থাকে, দুটি যদি শেয়ার করতে চান। সুখের মুহূর্ত, দুঃখ মুহূর্ত অবশ্যই আমার আব্বার আম্মা তো নেই এখন, সময়ের তালে এটা তো আল্লাহর বিধান, সবারই চলে যেতে হবে। কোভিডের সময় আব্বা চলে গেছিলেন প্রায় 25 বছর আগে, আর কোভিডের মধ্যে আম্মা চলে গেছিলেন। ওনারা নেই, সেটা একটা দুঃখের জায়গা অবশ্যই আছে। আর আমাদের যে পরিবার, আমার স্ত্রী, আমার যে 3 কন্যা, তাদের সাথে অত্যন্ত আনন্দময় একটা জীবন, এবং আমার ভাই বোন যারা আছেন, আমরা 4 ভাই 2 বোন আমাদের আছে, এবং বন্ধুবান্ধব অনেক আছে। সো সেই হিসাবে আমি বলবো যে এই যে এক ধরনের হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্কের জগতে আমি কিন্তু বিরাজ করে এসেছি, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের জায়গা অ্যাকচুয়ালি। এবং এইটা যেন এটা থেকেই থাকতে পারি, সেটা হচ্ছে আশা। স্যার, আমাদের তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলাটা খুব জরুরি। একটু হচ্ছে যে তারা আমাদের করতে, এই যে উন্নততর বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, তার অন্যতম কারিগর কিন্তু হতে হবে তরুণদেরকে। কিন্তু তরুণদেরকে সক্ষমতা নিয়েই এই কাজে আসতে হবে। শুধু তরুণ বললে হবে না, আমাদের সক্ষম তরুণদের, এবং সক্ষম বলতে আমি শুধু যে খুব উচ্চশিক্ষা পেয়েছে সেইভাবে বলছি না। সক্ষমতা অ্যাকচুয়ালি মূল্যবোধের সক্ষমতা, পেশাদারিত্বের সক্ষমতা, এবং এই যে সমাজ পরিবর্তনে কৌশলী চিন্তা, আপনার এক অর্থে এই বৃহৎ পরিবর্তনে নিজেকে একটা যোগ্যতর জায়গায় নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে। এবং আমি যেটা মনে করি যে আজকে তরুণরা, তাদের উপস্থিতি, তারা অনেক কিছু অ্যাকচুয়ালি নতুন করে চিন্তা করতে পারে। তাদের চিন্তার অনেক কিছু নেই, ব্যাগেজ নাই, ঐতিহাসিক ব্যাগেজ। তারা নতুন করে চিন্তা করতে খুব দ্রুত। কিন্তু একটা কি জিনিস মনে রাখতে হবে যে ঘুরে ফিরে কিন্তু তরুণ বলি, বৃদ্ধ বলি, যাই বলি না, কিন্তু কিছু কিন্তু আছে সবার জন্য প্রযোজ্য। আমাদের সেই মূল্যবোধের জায়গাগুলো, যেখানে আমরা সবার প্রতি সহমর্মিতার একটা জায়গা থাকতে হবে, ন্যায়ের প্রতি নিষ্ঠার জায়গা থাকতে হবে। আশা করব যে তরুণরা এগিয়ে এসছে, অলরেডি এগিয়ে আসবে আরও ভবিষ্যতে। এবং সেই অর্থে যে ঢাকায় আছে, এবং যে রংপুরে আছে, যে সাতক্ষীরায় আছে, বা প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে আছে, অথবা সিলেটের চা বাগানে আছে, সব তরুণকেই কিন্তু আমি সম্ভাবনার জায়গায় দেখতে হবে। সেই তরুণরা কিন্তু, এবং তাদেরকে সক্ষমভাবে গড়ে তোলার কাজটা কিন্তু অন্যরাও, তারা নিজেরাও উদ্যোগী হয়ে করবে, অন্যদের করতে হবে। সো তরুণদেরকে আমি ওই জায়গায় একটা ভরসা দিতে চাই যে বাংলাদেশের কিন্তু উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎটা অর্জন করতে হবে আমাদেরই, অন্য কেউ অর্জন করে দেবে না, আমাদেরই করতে হবে। এবং সেটা তরুণ, বৃদ্ধ সবাই মিলে সম্মিলিতভাবে সেই অর্জনটা করতে হবে। স্যার, দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে ঈদের এই সময় কি বলতে চান, শেষ কথা? না, শেষ কথা হচ্ছে, আপনারা আজকে ঈদের দিন, আমি সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অবশ্যই
এটা কিন্তু আজকের যে ঈদ, কোরবানির যে ঈদ, তার মর্মকথা কী অ্যাকচুয়ালি? তার মর্মকথা হচ্ছে যে স্যাক্রিফাইস। এই বিষয়টা, এটা স্যাক্রিফাইস কিসের উদ্দেশ্যে? একটা তো আমরা বাহ্যিক এগুলো আছে, স্যাক্রিফাইস করছি, কিন্তু অহংয়ের স্যাক্রিফাইস, আমার ব্যক্তি অহংয়ের স্যাক্রিফাইস, আমার মধ্যে অন্য ধরনের চিন্তাগুলো, যে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তা যেগুলো, সেগুলোকে বিসর্জন দেওয়া, সেটা একটা স্যাক্রিফাইস করতে হবে। সো আজকে আমি আশা করব যে এই মহিমান্বিত ঈদের দিনে আমরা সচরাচর যে আয়োজনে ঈদের দিনটাকে ভরপুর করে রাখি, সেটার দিকে তো নজর দিবই, কিন্তু একই সাথে এই ঈদুল আজহার যে মর্মকথা, যে মানে বিসর্জনের মাধ্যমে নিজেকে আরও শুদ্ধ করে তোলা, ওই মর্মকথাটা, এবং আজকের এই বাংলাদেশে, আজকে যে রাজনৈতিক অর্থনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আজকে কিন্তু ঈদুল আজহার এই মর্মকথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হয়তো নানা ধরনের চাহিদা আছে, কিন্তু সেই চাহিদাকে মেলাতে হবে সামগ্রিক চাহিদার সাথে। সেইভাবেই কিন্তু আমরা এই মর্মকথাটাও ধাতস্থ করব, নিজেদের ভবিষ্যৎটাকে আরও সঠিক পথে নিয়ে আসতে পারবো, এবং দেশটাকেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক, শুভেচ্ছা। ঈদ মোবারক দেশ টিভিকে এবং সকল দর্শক। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, রূপকথা নয়, শুনলেন বাস্তব জীবনের একজন কীর্তিমানের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। প্রিয় দর্শক, দেশ টিভির এই বিশেষ আয়োজনে যে কথা রূপকথা নয়, আর অন্য কোনো অনুষ্ঠানে আমরা আরও একজন কীর্তিমানকে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।